সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের ৭১০তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো প্রবাসীদের নিয়েই। তার পাশাপাশি আমরা যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক নীতি আরোপ করেছেন, অতিরিক্ত ৩৫% শুল্ক আরোপ করেছেন বাংলাদেশের পণ্যের উপরে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং তার প্রভাব নিয়ে, আমাদের প্রবাসী ক্ষেত্রে তার কেমন প্রভাব, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আজকে আমরা আমাদের প্রবাসী মুখ অনুষ্ঠানে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বামে আছেন রাহিদ এজাজ, প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, এবং তার বামে রয়েছেন সেলিম রেজা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মাইগ্রেশনে কাজ করেন দীর্ঘদিন ধরে। আপনাদের দুজনকেই বাংলা ভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা আলোচনার প্রথমেই শুরু করতে চাই রাহিদ এজাজকে দিয়ে। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসার পরেই এই যে শুল্ক নীতি আরোপ করেছেন, বিশ্বের বিভিন্ন দেশের উপর আরোপ করেছেন, তো বাংলাদেশের উপর আরোপ করেছেন অতিরিক্ত ৩৫% শুল্ক। এর আসলে কী ধরনের প্রভাব পড়তে পারে আমাদের ব্যবসা বাণিজ্য সব খাতে? ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক বা সম্পূরক শুল্ক যে নামে আমরা অভিহিত করি না কেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং তার মধ্যে এটি অন্যতম, যা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও বেশ চিন্তিত করে চলেছে, উদ্বিগ্ন করে তুলেছে নানান কারণে। কারণ আমরা জানি যে বাংলাদেশের তৈরি পোশাকের একটা বড় গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজার। তো যে ৩৫% সম্পূরক শুল্কের কথা বলা আপনি উল্লেখ করলেন, গত ২ এপ্রিল তিনি সারা বিশ্বের ৭টি দেশের জন্য করেছিলেন এবং ইন্ডিভিজুয়ালি সব দেশকেই চিঠি দিয়েছিলেন এবং আমাদের প্রধান উপদেষ্টাকে তিনি ৭ এপ্রিল চিঠি পাঠান এবং তখন বলা হয়েছিল ২ মাসের জন্য সেটি স্থগিত থাকবে। তো এর মধ্যেই প্রত্যেকটা দেশের সাথে উনি আলাদা আলাদা করে আলোচনা করে সেটা আবার রিফিক্স করবেন বা অ্যাডজাস্টমেন্ট করবেন, এমন একটা অবস্থায় কিন্তু আমরা আলোচনা চলছিল এবং জুন মাসে একটা নন ডিসক্লোজার, অর্থাৎ এই যে রিঅ্যাডজাস্টমেন্ট হবে বা কমাবে, তো সেটার জন্যই এক ধরনের আলোচনা চলছিল, চিঠিপত্র লেখালেখি হচ্ছিল। তার মধ্যে হঠাৎ করে জুলাই মাসের, আমি যদি ভুল না করি সম্ভবত ৭ জুলাই আপনার চিঠি দিয়ে জানিয়ে দেয় যে আমাদের জন্য নতুন শুল্ক হবে ৩৫%। কিন্তু এই যে ৩৫%-এর কথা বলছেন, এছাড়াও কিন্তু আমরা 15% শুল্ক মার্কিন বাজারে দিয়ে তারপরে কিন্তু পণ্য পাঠাই। তো সেই হিসাব করলে ৩৫-এর সাথে এই 50% হচ্ছে। তো এখন কথা হচ্ছে $৮ বিলিয়ন যে বাজার, সেখানে এত 50% দিয়ে শুল্ক দিয়ে আমরা সার্ভাইভ করবো কি করবো না, এটা একটা বড় আলোচনা। তা এর মধ্যে যখন ট্রাম্প চিঠি দিয়ে ঘোষণা দিলেন, তো স্বাভাবিকতই একটা শোরগোল পড়ে গেল, তাহলে কি সব কিছু শেষ হলো কিনা। এরপরও কিন্তু আমরা দেখেছি আলোচনা হয়েছে 3 দিন। তো আলোচনার পর কিন্তু অনেক বিষয়ে সুরাহা হয়েছে, অনেক বিষয়ে সুরাহা হয়নি। কারণ এখানে শুধু যে বাইলেটারাল ইস্যু আছে তা নয়, কিন্তু এখানে সুশাসনের ইস্যু আছে রুলস অফ অরিজিন বা পণ্যের উৎস কী হবে। এবং আমরা জানি বাংলাদেশের মতো শিল্প উৎপাদন আমদানি নির্ভর দেশ কাঁচামালের জন্য তৃতীয় উৎসের উপর রপ্তানি করতে, এবং এটা বলাই বাহুল্য এই যে তৃতীয় উৎসের মধ্যে চীন হচ্ছে বড়। তো সেই জায়গাতে যুক্তরাষ্ট্রের যেই শর্তগুলো আছে, যে ডিসক্লোজার এগ্রিমেন্ট বলা হচ্ছে, সেখানে আমরা যে বলেছিলাম যে আমরা কি করতে পারি, আমরা যুক্তরাষ্ট্রের বাজার থেকে গমের বেশি পরিমাণ গম কিনতে পারি, যদি অন্য বাজারের চাইতে যুক্তরাষ্ট্র থেকে কিনতে গেলে বাড়তি দাম দিতে হবে, সয়াবিন কিনতে পারি। তারপর এইগুলো তো ধরেন পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য রেগুলার কেনা হবে একটু বেশি দামে, হয়তো ভালো মানের। এর বাইরে ধরেন বোয়িং কেনার কথাবার্তা হচ্ছে, প্রস্তাব আছে হেলিকপ্টার কেনা যায় না, ইত্যাদি নানান বিষয়। তো যে বিষয়টা বলছিলাম, আমি যদি দিকগুলো দেখি বড় পরিসরে, কেউ বলে 3টা, কেউ বলে 6টা, তো আমি এখানে 3টার প্রেক্ষিতে এভাবে ব্যাখ্যা করি। বাইলেটারাল ট্রেড ইস্যু আছে, গভর্নেন্সের ইস্যু আছে, গভর্নেন্সের মধ্যে লেবার রাইটস আছে, সেফটির ইস্যু আছে, তারপর আছে আমেরিকান ট্রেড ইন্টারেস্ট। তো ট্রেড ইন্টারেস্টে বড় একটা জায়গা জুড়ে আছে চীন, যে চীন থেকে পণ্য কমানোর নির্ভরশীলতা বা নির্ভরতা আমাদের কমাতে হবে। এর পাশাপাশি দেখুন আপনার তার যে সামরিক সহযোগিতা আছে, বাংলাদেশের স্বাধীনতার পর আমরা সমরাস্ত্রের ক্ষেত্রে সামরিকভাবে বা প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে চীনের উপর অনেকখানি নির্ভরশীল। তো সেই জায়গাতে সে এক ধরনের বলে থাকে যে এই নির্ভরতা কমাতে হবে, অর্থাৎ এই বাইলেটারাল ট্রেডের মধ্যে কিন্তু থার্ড পার্টি এসে যাচ্ছে। তার মানে এই যে ট্যারিফ ইস্যুটা, সেটা কিন্তু বাইলেটারাল ইস্যু আর না, এটা মোর অর লেস জিওপলিটিক্যাল এবং জিও ইকোনমিক্যাল ইস্যু। তো সেই জায়গাতে আমরা দর কষাগুলো ইস্যুগুলো করছি, আরও এক দফা আলোচনা হবে শোনা যাচ্ছে। কিন্তু ব্যবসায়ী মহলের যে অভিযোগ, এই আলোচনার সময় তাদেরকে যেভাবে
ইনভলভ বা ইনক্লুড করার কথা ছিল ততটা করেনি বলে তাদের দিক থেকে অভিযোগ আছে। কিন্তু আবার এটাও ঠিক ব্যবসায়ীরা যেভাবে বলেন যে আমেরিকান যে কন্ডিশন, সেই কন্ডিশন দিয়ে আমরা যদি যুক্তরাষ্ট্রের সাথে ধরো আমরা তো WTO এর সদস্য দেশ এবং WTO এর শর্ত মেনেই বহুপাক্ষিক ব্যবস্থাকে বরাবরই অ্যাডহেয়ার করি এবং সেভাবে ব্যবসা করি। এখন যুক্তরাষ্ট্র যে আমি থার্ড ইস্যুটা বললাম যে আমেরিকান ট্রেড ইন্টারেস্ট, সেটাতে ছাড় দিয়ে যদি করতে চায় তাহলে WTO রেজিমে আমাদের তো এটার একটা ইম্প্যাক্ট আছে। ধরুন আমাদের বড় বাজার ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিভিজুয়াল অন্যান্য দেশের সাথে আছে, নর্থ আমেরিকা, কানাডার সাথে আছে, তো সেখানে তো রিঅ্যালাইনমেন্টের বিষয় আছে। এখন আমি কি যুক্তরাষ্ট্রের জন্য বাকি সবারটা কে ইগনোর করব কিনা, এবং আবার যদি করেই ফেলি, ইগনোর যদি নাই করি, এখন যুক্তরাষ্ট্রের সাথে করতে গিয়ে আমি অন্য জায়গায় বিজনেস আমার অ্যালাইনমেন্ট কী হবে সেটি দেখার আছে। তাৎক্ষণিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে এতে করে একটা প্রভাব তো পড়তে পারে, সেটা আমাদের ট্রেডে যে ফিগার, যে গ্যাপের কথা বলছে। অর্থাৎ এক কথা আমি যদি বলি, এই যে ট্রাম্পের এই ট্যারিফ ইস্যুটা, সেটা কিন্তু শুধু বায়োল্যাটারাল না, লার্জার গ্লোবাল কনটেক্সটে দেখতে গেলে একটা জিও ইকোনমিক্যাল ইস্যু। সে জায়গায় সে চীনকে কোণঠাসা করতে চাইছে। যেটা আমি সম্প্রতি জেনেছি, কানাডা বা চীনের পররাষ্ট্রমন্ত্রীরা যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন, তখন তারাও বলেছেন যে ট্রাম্পের এই ট্যারিফ ওয়ারে বা ট্যারিফ ইনিশিয়েটিভে আমাদের লাইক মাইন্ডেড কান্ট্রির একটা পজিশন থাকা উচিত, যাতে করে তার চাপের কাছে আমরা নতি স্বীকার না করি। এখন প্রশ্ন করতে পারেন এটার ফল কী হবে। এটার একটা চাপ তো আমার ইকোনমির উপর পড়বে, চাপ সেটা আমার প্রবাসীর উপরে পড়তে পারে, কিন্তু বড় ধাক্কাটা ইকোনমিকের উপর আসতে পারে বলে আশঙ্কা। সেলিম রেজা, আপনি তো শুনলেন যে এই যে ট্যারিফ ঘোষণার কারণে যুক্তরাষ্ট্রের কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে, সেটা রাইট ভাই বললেন। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এর ধাক্কা যদি আমাদের ইকোনমিতে পড়ে, অর্থাৎ আমাদের গার্মেন্টসের উপর পড়ে। আপনি তো জানেন যে আমাদের গার্মেন্টস পণ্যই এই মুহূর্তে সবচাইতে বড়, আমরা যেটা রপ্তানি করে থাকি তার বড় জায়গা জুড়ে আছে গার্মেন্টস পণ্য। তো সেখানে যদি কোনো ধরনের কোনো ধাক্কা আসে, তাহলে সেখানে বিশাল সংখ্যক একটা জনগোষ্ঠী তারা কাজ করেন। তো এই জনগোষ্ঠী তো তখন তারা তো চাইবে যে গার্মেন্টসে যদি বন্ধ হয়ে যায় বা অনেক অনেক কারখানা যদি বন্ধ হয়, তারা তো কাজ করতে পারবে না। তখন স্বভাবতই তাদেরকে কিন্তু মোটিভেট করে, যে আমরা যেটা দেখি যে দালালরা যেটা করে বা গ্রাম এলাকায় যেটা করে থাকে, বিভিন্ন এজেন্সির যারা দালাল বলে আমরা সম্বোধন করে থাকি, যে তারা যে করে থাকে, তাদেরকে কিন্তু মোটিভেট করে খুব দ্রুত ওই দিকে, যেমন ইউরোপের ক্ষেত্রে আমরা দেখি যে নানাভাবে তারা প্রতারিত হচ্ছে। তো এরকম হওয়ার সম্ভাবনা তো আছে। আপনাদের গার্মেন্টস সেক্টরে, অভিবাসন সেক্টরে অনেকদিন ধরে কাজ করেন। না, তা তো বটেই। এবং খুব ভালোভাবেই রাইত ভাই বলেছেন যে এটার প্রভাব যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পড়বে, ব্যবসা বাণিজ্যের সাথে তো অভিবাসন খাতও ভীষণভাবে জড়িত। এবং অভিবাসন নিয়ে যখন আমরা কথা বলি, তখন প্রায়শ একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে অভিবাসন বলতে আমরা বুঝি আন্তর্জাতিক পরিসরে অভিবাসন বা বিদেশ যাওয়া। আসলে কিন্তু অভিবাসন তো শুধু বিদেশ যাওয়া নয়, অভিবাসন নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও স্থানান্তরিত হওয়াটাও তো একটা অভিবাসন। আপনি যে গার্মেন্টস খাতের কথা বললেন বা চামড়া খাতের কথা বললেন, এই খাতগুলোতে যে মানুষগুলো কাজ করছে তাদের প্রায় 93% কিন্তু গ্রাম থেকে আসা। তার মানে দে আর বেসিক্যালি রুরাল আরবান মাইগ্রেন্টস, বা গ্রাম থেকে স্থানান্তরিত হয়ে শহরে আসা অভিবাসী। তারা এই অভ্যন্তরীণ অভিবাসীদের কিন্তু কর্মক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়তে পারে, সেটাতে তো আমরা বুঝতেই পারছি। আরেকটি ঝুঁকি যেটা রয়েছে, যেটা আপনি বললেন, মানব পাচার হতে পারে। এবং এই মানুষগুলো হয়তো বা কর্ম হারিয়ে বা কাজকর্মের উৎসগুলোতে নানান রকমের ঝুঁকি বা চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পেরে তারা মরিয়া হয়ে উঠতে পারে এবং অবৈধ পথে, নদী পথে বিদেশ যাওয়ার হার বেড়ে যেতে পারে। এবং এর বাইরে নানান রকমের ক্রাইমের কথা আমরা বলতে পারি এবং নানান রকমের অসঙ্গতির কথা বলতে পারি, যেটাতে আমাদের এই কর্মক্ষম মানুষগুলোই কিন্তু জড়িয়ে পড়তে পারে। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই শুল্কের বা শুল্ক রাজনীতির অংশ হিসেবেই কিন্তু ট্রাম্পের প্রশাসন, আপনারা জানেন যে সাম্প্রতিককালে একটি ঘোষণা দিয়েছে যে সেখানে বিদেশি কর্মীরা তারা যদি তাদের নিজেদের দেশে টাকা পাঠাতে চান বা প্রবাসী আয় পাঠাতে চান, সেক্ষেত্রে তাকে 5% মতো কর দিতে হবে। তো তার মানে আমাদের বাংলাদেশের মতো দেশ, যেখান থেকে একটি বড় সংখ্যক দক্ষ এবং অধিক দক্ষ মানুষজন কাজ করে আমেরিকার মতো দেশে, সেখান থেকে তার মানে টাকা পাঠাতে তারা একটা চ্যালেঞ্জের মুখে পড়বেন। এবং আপনারা তা তো অবশ্যই। এবং ঈদের সময় বিশেষ করে আমরা জানি যে প্রত্যেক বাড়ি কিন্তু ঈদকে সামনে রেখে বা যে কোনো ধর্মীয় উৎসব অনুষ্ঠানকে সামনে রেখে কিন্তু আমাদের যে রেমিটেন্স খাতে যে উল্লম্ফন বা প্রবৃদ্ধি দেখি, তার পেছনে কিন্তু আমেরিকা থেকে আসা বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সের একটা বড় অবদান রয়েছে। সেটি একটা ঝুঁকির মুখে পড়বে। কিন্তু এখানে একটি আশার বিষয় হচ্ছে যে আমরা জেনেছি যতটুকু, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত
বাংলাদেশি অভিবাসীরা যারা ইতোমধ্যে নাগরিকত্ব পেয়েছেন বা নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বা গ্রিন কার্ডধারী, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ হতেও পারে, নাও হতে পারে। সেটি কতটুকু পর্যালোচনা করা হবে বা সেটুকু কতটুকু গিয়ে শেষ পর্যন্ত আমাদেরকেও প্রভাবিত করবে, এটা দেখার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে বলে আমি মনে করি। আমরা তো দেখি যে আমাদের বৈধ চ্যানেলে এখন পর্যন্ত, মানে বৈধ চ্যানেলের চেয়ে অবৈধ চ্যানেল, অর্থাৎ যেটাকে আমরা হুন্ডি বলি, টাকা বেশি আসে, যেটার হিসাব থাকে না, রেমিটেন্স আমরা হিসাব পাই না। তো যদি এরকম ট্যারিফ বসানো হয় অতিরিক্ত 5% করে, তাহলে সেটা কি ওই অবৈধ চ্যানেলটাকে উৎসাহিত করা হবে না? অবশ্যই। এবং আমরা তো জানি যে আমাদের রেমিটেন্স খাতের একটি বড় ঝুঁকি হচ্ছে যে এই অবৈধ পথে রেমিটেন্স আসা এবং হুন্ডি যেটাকে বলছে। এবং সে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেমিটেন্স হাউসগুলো তারা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছাতে পারে না, বা ব্যাংকিং চ্যানেল বলতে আমরা যেটাকে বুঝি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রবাসীদের জন্য বা প্রবাসীদের পরিবার পরিজনের জন্য খুব দুর্বোধ্য হয়ে ওঠে বলেই এই হুন্ডির প্রচার বা প্রসারটা আমরা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আবার নতুন করে 5% করের একটি ধাক্কা তৈরি হয়, প্রবাসীরা তো স্বাভাবিকভাবেই চাবেন যে তাদের অত্যন্ত কষ্টার্জিত পয়সা কোনোভাবে যেন একটি পয়সাও যেন কম না হয় বা কম না পেয়ে থাকে তাদের পরিবার পরিজনরা, সেক্ষেত্রে এটি বাড়তে পারে। কিন্তু হুন্ডির চাইতেও বড় বিষয় যেটি হতে পারে সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে দেশে টাকা পাঠানোর সাথে আমাদের কিন্তু আরও অনেকগুলো বিষয় জড়িত রয়েছে। কারণ মার্কিন যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বাংলাদেশে রয়েছে সেটির সাথেও কিন্তু এই রেমিটেন্স রয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ভাইয়েরা তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন। সেটা হতে পারে চা শিল্প, সেটা হতে পারে জাহাজ শিল্প, সেটা হতে পারে মেডিকেল সেক্টর বা চিকিৎসা সেবা খাত। এরকম বহু খাত রয়েছে যেখানে কিন্তু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের একটা বিরাট ভূমিকা রয়েছে। এখন এই কষ্টার্জিত পয়সার ক্ষেত্রে যদি কর আরোপ হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই সেই বিনিয়োগগুলোও বাধাপ্রাপ্ত হবে এবং এক শ্রেণীর অভিবাসীরা তারা কিন্তু উৎসাহ হারিয়ে ফেলবেন বলে আমি মনে করি। তো স্বাভাবিকভাবেই এটা ব্যবসা বাণিজ্য ছাড়াও যে সেবা খাতগুলো রয়েছে বা অন্যান্য খাত যেখানে প্রবাসীদের অনেক অবদান রয়েছে, সেটি কিন্তু নানান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আমি রাজবার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে এই যে অতিরিক্ত ট্যারিফ, এটা নিয়ে আলোচনা তো অনেকদিন ধরে চলছে, বাংলাদেশও বা বিভিন্ন সময় বাংলাদেশের প্রতিনিধি দল গিয়ে সেখানে মিটিং করছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে এক ধরনের সর্বশেষ যে 35% আরোপ করা, তার আগে এক ধরনের একটা আশা ছিল যে হয়তো, এবং আমাদের বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে সবাই তখন বলেছিলেন যে এটা আসলে কমানো সম্ভব হবে, কিন্তু এটা তো কমানো সম্ভব হয়নি। এখন তো কার্যকর, এটা কি সামনে এরকম সম্ভাবনা আছে? দেখেন, ওই যে মানে আমরা তো এই যে আশা বলেন, স্বপ্ন বলেন, যেটা বলেন, আমরা বাঙালি তো একটু বেশি কথা বলতে পছন্দ করি, বা অনেক সময় অনেক বলার সময় সেটা নীতি নির্ধারণের পর্যায়ে বলেন, আমাদের স্তরে বলেন, আমরা মানে অনেক সময় অবাস্তব কিছু স্টেটমেন্ট করি। আমি যেটা আলোচনা সূত্রপাত করলাম, যেটা উনিও বললেন, সেলিম রেজা সাহেব বললেন, এখানে তো শুধু দুই দেশের বিষয় নেই, এটা প্রেসিডেন্ট ট্রাম্প গ্লোবাল কনটেক্সটে যখন করছেন এবং আমরা যখন দেখি চীনকে টার্গেট করে, তো সেখানে তো তার উদ্দেশ্যগুলো আছে। আপনি যে বললেন না যে উনি 5% রেমিটেন্সের উপর যেটা বলছেন, গত প্রায় 1 বছরের মতো অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব ভালো এবং ইতিবাচক দিক হচ্ছে, যেহেতু ক্ষমতার পালাবদল ঘটেছে, লুটপাট, টাকা পাচার এগুলো নেই, এবং উৎসাহিত করেছে মানুষকে। এবং আমরা দেখেছি ফরমাল চ্যানেলে টাকা পাঠানোর হার বা প্রবণতাটা অনেক বেড়ে গেছে। তো সেইখানে যুক্তরাষ্ট্রে যে কথাটা আছে, উনি যেটা বলছেন ইপস এবং বাটস, এটা ফাইনালি কোথায় গিয়ে দাঁড়ায় তার উপর নির্ভর করবে। কিন্তু এটা শুনেও কিন্তু একটা ধাক্কা লাগতে পারে, হ্যাঁ, এবং হুন্ডির মতো অপ্রাতিষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক চ্যানেলে সেটা বাড়তে পারে। তো এই যে আশার কথা বলতে গিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো বললাম। তো এখন ধরুন আপনি এপ্রিলে ঘটনাটা ঘটেছে, এর পরপর আপনার কাগজের রিপোর্টও বেরিয়েছে। আমরা যে নেগোশিয়েট করছি এখানে তো লিড ইউএসটিআর এর সাথে ডিরেক্টলি হবে আমাদের কমার্স মিনিস্ট্রি। সেখানে আমরা দেখেছি কি সরকারের মধ্যে একটা বারবার, যেমন ধরুন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী একবার গেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল গেছেন। তো এরপরে মূল আলোচনা আনুষ্ঠানিক, যেটা অন্যগুলোও যে অনানুষ্ঠানিক তাই না, সেগুলোও আলোচনা। তো আপনার এরপর বাণিজ্য উপদেষ্টা গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বারবার আলোচনা করছেন এবং আপনি আশার কথা বলছেন, সেই আশার ভিত্তিটা কি? তারা তো আপনাকে ফর্মালি কিছু বলে নাই, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনি একটা ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা করছেন পাবলিক করতে পারবেন না, সেখানের মধ্যে তো ইন্ডিকেশন আছে। সেখানে নিশ্চয়ই আপনাকে এমন কোনো ইন্ডিকেশন দেন নাই, বা আপনিও তাকে এমন কোনো আশ্বাস দেননি। আমি যদি ধরা যাক ইউএস বিজনেস ইন্টারেস্টের জায়গায় চায়না ইস্যুতে, তো সেই জায়গায় যদি আপনি তাকে আশ্বাস না দেন, সে আপনার জন্য ছাড় দেবে কেন?
তাই না? বিষয়গুলো যদি এমন হয়, তো আমি এখানে মনে করি কি এক ধরনের প্রক্রিয়াগত বিলম্ব বলেন, সমন্বয় বলেন, যেমন ধরেন এখানে মূল স্টেক হোল্ডার তো বিজনেসম্যান, তাদের কারো এঙ্গেজ করা দরকার ছিল এবং সেটা জরুরি, এবং তাদেরই সেটা পক্ষে বিপক্ষে মত যে আমরা কতটা ছাড় দিব, কতটা ছাড় দেওয়া অ্যাফোর্ড করবো। শুধু যুক্তরাষ্ট্র না, যুক্তরাষ্ট্র এবং অ্যাজ এ হোল আমার যে ট্রেড পার্টনার ইউরোপিয়ান ইউনিয়নে আছে, ইন্ডিভিজুয়াল কান্ট্রিজ আছে, তো সেই জায়গাতে আসার কথাটা আমার মনে হয় কি আমরা একটু উচ্চাশা করেছিলাম এবং সেটার সাথে বাস্তবতার মিল নেই, যার রিফ্লেকশন হচ্ছে 35%। এখন অনেকে বলছেন এটা কমবে, কমাবে, তাদের ইন্ডিকেশন আছে তো, এবং যেই জায়গায় আলোচনাগুলো আটকে গেছে বলে জেনেছি সেটা তারা ডিসক্লোজ করে না, কিন্তু সোর্স এরকম ইন্ডিকেশন দেয় যে আমেরিকান বিজনেস ইন্টারেস্টের জায়গায় আমরা কোনো ছাড় দেওয়া বলেন তাদের সাথে একমত হয়, কারণ জিনিসগুলোর মধ্যে বেশ ঝামেলা জটিলতা আছে, ওই যে WTO রুলসের কথা বলছি। তো সেই জায়গাতে এই আশাটা আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু অতিরিক্ত উচ্চাশা করেছি, বা যে সেই উচ্চাশার সাথে বাস্তবতার মিল আছে কি না আমরা সেটা ভেবে দেখি নাই। আমি এখন এই পর্যন্ত দাঁড়িয়ে এটুকুই মনে হচ্ছে। এখন এই ডেলিগেশন আবার কথা বলবেন, বাণিজ্য উপদেষ্টা সে কথাটা বলেছেন, তো সেই জায়গাতে আমরা কিভাবে রিঅ্যালাইন করতে পারি। আমরা অলরেডি দেখেছি উনি ফিরে আসার পর ব্যবসায়ী ডেলিগেশনের সাথে কথা বলেছেন, তাদের মধ্যে আলোচনা চলছে, তো তার ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে শেষ পর্যন্ত জিনিসটা কোথায় গিয়ে গড়ায়। এবং এটা মাথায় রাখতে হবে জিনিসটা কিন্তু মানে ট্রেড ইস্যুটা, রেসিপ্রোকাল ট্রেডের ইস্যুটা কিন্তু শুধু বায়োলেটারাল কনটেক্সটের মধ্যে সীমিত নয়, এটা যেন আমরা মাথায় রাখি। সেলিব্রিটি আমরা তো অন্যান্য দেশের ক্ষেত্রে দেখি, ভারত বা অন্যান্য দেশে তাদের যে ডায়াসপোরা থাকে সেখানে কাজে লাগে বিভিন্ন ইস্যুতে, প্রবাসীদের তারা কাজে লাগাতে, তো আমাদেরও তো একটা ডায়াসপোরা সেখানে আছে। তো এই ইস্যুতে আমরা কি এরকম তাদের কাজে লাগাতে পারি, অথবা কোনো লবিস্ট গ্রুপ বা মানে ডায়াসপোরাকে নিয়ে বা বাংলাদেশের প্রবাসীদের দিয়ে সেখানে হ্যাঁ, সেটা তো অবশ্যই করা যায়, এবং আমার ধারণা যে বাংলাদেশ সরকারও সেই ক্ষেত্রে সেই চেষ্টায় বসে নেই, হয়তোবা অনেক কিছু হয়তোবা আমরা জানতেও পারি না। কিন্তু প্রবাসীরা বা প্রবাসীদের যে কমিউনিটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে এবং তারা নিজেদের মতো করেও মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রশাসনকে কিভাবে প্রভাবিত করা যায় তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে আমি যতটুকু জানি। এবং সেখানে বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে, বিভিন্ন জেলাভিত্তিক সংগঠন রয়েছে, তারাও তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াগুলো রয়েছে বা চিরাচরিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে যে পদ্ধতিতে সেখানে সিদ্ধান্তগুলো বা প্রজ্ঞাপনগুলো জারি হয় সেটা কিন্তু বেশ জটিল, এবং চাইলেই সেটাকে হুট করে রাতারাতি পরিবর্তন করা যায় না। এবং সেক্ষেত্রে ডিপ্লোম্যাটিক এফোর্টসের ব্যাপার রয়েছে বা কূটনৈতিক প্রচেষ্টা যেমন রয়েছে, ঠিক একইভাবে কিন্তু সেখানে স্ট্র্যাটেজিক বিভিন্ন বিষয় থাকে, জিওপলিটিক্যাল বিভিন্ন বিষয়গুলো থাকে। বাংলাদেশের অভিবাসীরা কতটুকু গুরুত্বপূর্ণ মার্কিন অর্থনীতির জন্য সেই রকম হিসেব নিকেশও কিন্তু থাকে। তো সামগ্রিকভাবেই এটা আমি মনে করি যে প্রবাসীদেরকে কাজে তো অবশ্যই লাগাতে হবে, এর বাইরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। যদি আমি বাংলাদেশ থেকে যাওয়া প্রবাসীদের কাছ থেকে সত্যিকার অর্থেই আমি সুবিধাগুলো পেতে চাই, কারণ এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা বা বিগত কয়েক বছর ধরে আমরা যে দেখছি, প্রবাসী আয় কিন্তু একটি বড় অহংকারের জায়গা আমাদের এবং একটা বড় ভরসারও জায়গা। সেটি যেন কোনোভাবেই নষ্ট না হয়। শুধুমাত্র উৎসবকালীন সময়ে এত বিলিয়ন ডলার এসছে সেটা নিয়ে খুব বেশি আলোচনা না করে বরং আমাদেরকে চেষ্টা করে যেতে হবে যে খুব সাস্টেনেবল এবং ডিউরেবল ওয়েতে আমরা কি করে আমাদের রেমিটেন্সগুলো পেতে পারি বা বাড়াতে পারি। এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমি মনে করি যে প্রবাসীদেরকে আরও বেশি করে কাজে লাগাতে হবে। এবং তারা কিন্তু আপনার এই প্রোগ্রামেই অনেক প্রবাসীদেরকে আপনি এনেছেন, অনেক সফল প্রবাসীদের সাথেও আমি কথা বলেও দেখেছি, তারা কিন্তু নির্দ্বিধায় দেশের জন্য কাজ করতে সদা প্রস্তুত এবং তারা বিনামূল্যে কোনো পারিশ্রমিক ছাড়াই কিন্তু দেশের কাজে লাগে বা দেশের উপকারে আসে এরকম কাজ করতে তারা প্রস্তুত। কিন্তু সেই পর্যাপ্ত সুযোগটা দেওয়া এবং পর্যাপ্ত প্ল্যাটফর্মটা দেওয়াটা কিন্তু সরকারের দায়িত্ব এবং সেই কাজটাই আমার মনে হয় সরকারের করা উচিত। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ আলোচনা করছেন দুজন অতিথি, রাহিদ এজাজ কূটনৈতিক প্রতিবেদক প্রথম আলো এবং ডক্টর সেলিম রেজা সহযোগী অধ্যাপক ও সমন্বয়ক সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
আমরা একটু মালয়েশিয়া প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। আপনি জানেন যে মালয়েশিয়াতে আমাদের কিছু মানুষ সেখানে প্রবাসী আটক হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে জঙ্গিবাদের অর্থায়নের সাথে তারা জড়িত, এবং 3 জন অথবা 4 জনকে বাংলাদেশে ফেরত এসছেন এবং তাদেরকে এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে সে ধরনের কোনো কানেকশন আছে কিনা। আমাদের সরকার থেকে কিন্তু বলা হয়েছে না, সেরকম কোনো কানেকশন নেই। এই যে মালয়েশিয়ায় এখনও যারা আটক আছেন এবং তাদের বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ আছে, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কি করার আছে? ধন্যবাদ। যে ইস্যুটা তুললেন, প্রথম কথা হচ্ছে ঢালাওভাবে যে প্রথম তো 36 জন বলা হচ্ছিল, পরে দেখা গেছে আমি যদি ভুল না করি মোস্ট প্রবলি একজন বোধহয় ইন্দোনেশীয় যেই ফিগারটা বলা হয়েছিল, ওখানে 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে 5 জনকে ইতিমধ্যেই তথ্যপত্র পেয়েছে বা এভিডেন্স পেয়েছে যার ভিত্তিতে তারা বলছে, আপনি যেটা বলছিলেন ইনিশিয়ালি বলা হচ্ছিল জঙ্গিবাদী সম্পৃক্ততা, পরে বলা হচ্ছিল টেরর ফাইন্যান্সিং বা মিলিটেন্ট ফাইন্যান্সিং, যে নামে বলি না কেন। এটা একটা করে ক্যাটাগরি 5 জন। এরপর 15 জন আছে ডিপোর্টেশন ইস্যু, যারা তাদের আনডকুমেন্টেড হয়ে গেছে, যেটা সহজ বাংলা আমরা অবৈধ বলি, অবৈধ তো আসলে হয় না, অনিয়মিত বলা যেতে পারে। আর আরেকটা হচ্ছে যাদের ব্যাপারে মানে সন্দেহ করা হচ্ছে কিন্তু তাদেরকে তদন্ত শেষ করা হয় না। মানে আমি বিষয়টা এভাবে একটু ব্যাখ্যা করে বলতে চাচ্ছি যে 5, 15 ক্যাটাগরি কিন্তু 3টা। এই 35 জনে আপনি ঢালাও প্রথম দিন বলে দিচ্ছেন জঙ্গিবাদের সম্পৃক্ততা, 5 জনেরটা পেয়েছেন, 15 জন নিয়ে আরও ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে বলে আপনি নিজেই বলছেন, আর বাকি 15 জন তো ডিপোর্টেশন। তাহলে এখন আমার প্রশ্নটা হচ্ছে এখানে, যেখানে এই ডিসক্রিপেন্সি আছে, তো আপনি একটা এই ডিসক্রিপেন্সির উপর বেস করে আপনি বলে দিচ্ছেন যে 35 জন জঙ্গি। আমি বলছি না যে কোনো জঙ্গি নেই বা জঙ্গিবাদে সম্পৃক্ত, জঙ্গিবাদ আছে কি নাই সেটা পরের বিষয়। সম্পৃক্ততা নিয়ে আপনি যে কমেন্টটা করলেন আমি সেটাকে কাউন্টার করছি এভাবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে বলছিলেন এই যে 15 জন ডিপোর্টেশনে 3 জন বললেন, তো এই পর্যন্ত 6 জন চলে এসছে, বাকিরা এ মাসের শেষে কিংবা অগাস্টের শুরুতে আসবেন। ওই 15 জনের মধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আমি একটা হোম অ্যাডভাইজার ব্রিফ করেছিলেন, তখন বলছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। আর সরকার যেটা করেছে গত সপ্তাহে, গত শুক্রবার এআরএফের মিটিংয়ে যখন অ্যাটেন্ড করার জন্য পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি সাইডলাইনে তার মালয়েশিয়ান কাউন্টারপার্টের সাথে কথা বলেছেন এবং আমি যতটা জেনেছি যে বক্তব্যটা আমি তুলে ধরলাম যে ডিসক্রিপেন্সির কথা উনি খুব স্ট্রংলি বলেছেন এবং সাথে সাথে ওনাকে এই অনুরোধটা করেছেন যে বাংলাদেশে যদি তারা সম্পৃক্ততা থেকে থাকে বা না থেকে থাকে, আমাদের তো এটা ইনভেস্টিগেশন করতে হবে, লোকগুলোকে আমাদের এখানে ফেরত পাঠাবে। তো সেই জায়গাতে তারা যাতে আমাদেরকে ইনফরমেশন শেয়ার করে, প্রয়োজনে তাদের কিছু লাগলে আমরাও শেয়ার করব। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের নিশ্চয় মনে আছে বেশ আজ থেকে 1 দশক আগে যাত্রাবাড়ির এক তরুণ নিউ ইয়র্কে ধরা পড়েছিল তাদের এরকম একটা স্টিং অপারেশনে, এবং দেখা গেছে সে ওইখানে গিয়ে এই জঙ্গি সম্পৃক্ততা বলেন, সন্ত্রাসবাদ বলেন, সেখানে পড়ে গেছে। এখন খুঁজে দেখার আছে যে 5 জন জহুর বারো এবং সেলাঙ্গারের 3টা আলাদা আলাদা জেলে আছে, তারা কি বাংলাদেশ থেকে বাংলাদেশে থাকার সময় জঙ্গিবাদের যে সম্পৃক্ততা বলা হচ্ছে তখন ছিল নাকি মালয়েশিয়াতে যাওয়ার পরে হয়েছে? আমি যতটা জেনেছি যে সেখানে আমাদের ডিপ্লোম্যাটদের সাথে কথা বলে তারা এর মধ্যেই অন্তত 2 জনের সাথে তারা দেখা করেছেন, জেনেছেন, এবং যে তথ্যটা আমি পাই তাতে খুব পরিষ্কার একজন তরুণ, তার বয়স 25-এর কম, আরেকজনের বয়স 35 থেকে 40, তারা কেউ এবং 2জনেই কাজের সন্ধানে গেছেন এবং 2জনেই একই পেট্রোল পাম্পে কাজ করতেন। তারা ধরেন খুবই সহজ সরল, প্রথম ওই তরুণ যার কথা বলছি সে তার পড়াশুনো নাই, খুব প্রাথমিক স্তরে, তার এখানে এই ধরনের কোনো কিছু সম্পৃক্ততা ছিল না, শুধু কাজের জন্য গেছে এবং কাজ বদলে সম্ভবত 2য় বা 3য় চাকরিটা ছিল সেই পেট্রোল পাম্পে। তো সে ধর্মকর্ম করবে ইসলামের কথা বলে তাকে উৎসাহিত করে কোনো একটা গ্রুপে সোশ্যাল মিডিয়া অ্যাপসে যুক্ত করা হয়েছে এবং করে সে ধর্মকর্ম করত, সেই অ্যাপসে নানান রকম ধর্মের বাণী প্রচারের অজ্ঞতার শিকার হয়েছে এবং যেটা মনে হচ্ছে ওইখানে গিয়ে সে ট্র্যাপে পড়েছে। তো সেখানে সরকার অবশ্যই করা আছে যে তাদের আদৌ তাদের আইনি সহায়তা দেওয়া, তাদের সুরক্ষা দেওয়া, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে এই যে আমার দেশের নাগরিকেরা গিয়ে এভাবে ট্র্যাপে পড়ে যায় বা এনট্র্যাপ হয়, এটা কেন হচ্ছে এবং এটা রোধ করার উপায় কি? এটা এখানে মানে এবারে প্রথম স্থানীয় কোনো না কোনোভাবে করেছে, এমনও শোনা যায় যে তাকে বা তাদেরকে যারা জড়িয়েছে তাদের সঙ্গে বাঙালি লোকজনও আছে এবং তাদের কেউ কেউ হয়তো চলে আসছে দেশে।
কিন্তু আমি মনে করি তাদেরকে, সেটা তো আপনি যেটা বলছেন যে ওখানেই, মানে বাংলাদেশের এখানে না, ওইখানেই ঘটেছে, যা ঘটেছে মালয়েশিয়ান সয়েলে ঘটেছে। এখন আমি যেটা বলছি যে আদার দেন কাদের লিগ্যাল সাপোর্ট দেওয়া, কনসুলার সুবিধা দেওয়া, এগুলো নিশ্চিত করার পাশাপাশি দেখা উচিত তদন্তের সময় যে বাংলাদেশের নাগরিকরা এভাবে, যেমন এই দুজনের রেফারেন্স আমি জেনেছি বলে বলছি, তারা ওখানে গেলে কেন কিভাবে এই ফাঁদে পড়ে বা ফাঁদে ধরা দেয়। আদার দেন আমরা যখন বলি না মাইগ্রেশন নিয়ে উনি কাজ করেন, যে ইলিগেল মাইগ্রেশন ট্র্যাপে পড়ে যায়, তারা ট্রাফিকারদের কবলে পড়ে, এগুলো বছরের পর বছর। কিন্তু ট্রেড এবং নেটওয়ার্কটা এত স্ট্রং, এটা ভাঙা যায় না। কিন্তু পাশাপাশি এটা আমাদের জন্য আরেকটা বিপদ যে বাংলাদেশের মানুষজনের বিরুদ্ধে ওই অভিযোগ উঠছে, তাহলে এই মানুষগুলো যাতে এভাবে না জড়ায়, তো সেটাও তো আমাদেরকে প্রতিরোধ করতে হবে। যে মানুষটা সাধারণ, যে সহজ সরল একটা সাধারণ মানুষ ছিল, সাধারণ নাগরিক ছিল, আইন মেনে চলা নাগরিক, সে সাধারণ মানুষটা বিদেশের মাটিতে গিয়ে এই ফাঁদে কেন কিভাবে পড়ছে, কারা তাদেরকে জড়াচ্ছে, এবং যদি সেখানে বাংলাদেশের লোকজনে জড়িত থাকে তাদের ব্যাপারে আমাদের খোঁজ নেওয়া উচিত, পদক্ষেপ নেওয়া উচিত, নাহলে তো এরকম ঘটনা আবারও আমরা ফেস করতে পারি। সেলিব্রিটি যে কথা রাইট বলছেন যে মানে তারা কিভাবে জড়িত হচ্ছে, কারা তাদের জড়িত করছেন। আমরা তো দেখছি যে মালয়েশিয়ার বাজারে তো এমনিতেই আমাদের দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তম শ্রম বাজার, সেখানে অনেক আগে থেকে কলিং ভিসা বন্ধ, সিন্ডিকেট বাণিজ্য, নানান কারণে সেখানে আমাদের শ্রম বাজার সংকুচিত হয়ে যায়। তারপরে এরকম নতুন একটা অভিযোগ, এবং যেটা রাইট খুব চমৎকার করে ব্যাখ্যা করলেন। তো আমাদের ইমেজেরও তো কিছু সংকট, শুধু মালয়েশিয়াতে তো আমাদের বাজার না, আরও তো বাজার আছে, মধ্যপ্রাচ্য আছে, ইউরোপ আছে। তো ইমেজ সংকটে পড়বো না যদি এটা আমরা ঠিকমতো প্রতিরোধ করতে না পারি, বা প্রতিরোধ করতে আমাদের কী কী করা দরকার? তা তো অবশ্যই। এবং আপনি দেখবেন যে মালয়েশিয়ার বাজারে কিন্তু বিগত কয়েক বছরে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের ভাবমূর্তি উদ্ধার করা। এবং আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি মালয়েশিয়ার ক্ষেত্রে, যেটি কিন্তু আমাদেরকে নিচে নামিয়ে দিচ্ছে বরং ওপরে ওঠার চেয়ে। এবং সেই কারণেই কলিং ভিসাটা বন্ধ হয়েছে, বা খুলবে করেও খোলা হচ্ছে না। এবং ওয়ার্কিং গ্রুপের কয়েকটা মিটিং মাত্র হয়েছে, এবং সেখান থেকে কিন্তু খুব ভালো ডিসিশন আমরা এখনও পর্যন্ত পাইনি। যদিও প্রবাসী কল্যাণ উপদেষ্টা খুব চমকপ্রদভাবেই একটু ঘোষণা দিয়েছিলেন যে মালয়েশিয়ায় আবার লোক যাওয়া শুরু হবে এবং অল্প টাকায় অধিক সংখ্যক লোক সেখানে যাবে, কিন্তু সেগুলোরও কিন্তু আমরা কার্যকারিতা খুব বেশি দেখতে পাচ্ছি না। তো সামগ্রিকভাবেই মালয়েশিয়ার বাজার নিয়ে কিন্তু আমাদের এক ধরনের হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছরও প্রায় 18,000 শ্রমিক যারা যেতে পারেননি, তাদের মধ্যে থেকে একটা ছোট অংশ মাত্র যেতে পেরেছে, বাকিরা কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাদের সেই টাকাও তো ফেরত পায়নি, তাদের সেই টাকা পাওয়ার প্রক্রিয়াটাও এখনো বেশ বিলম্বিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো সামগ্রিকভাবে মালয়েশিয়ার বাজারটাকে নিয়ে কিন্তু আমাদেরকে ভীষণভাবে কাজ করতে হবে। এবং মালয়েশিয়ার বাজার কিন্তু আমাদের জন্য অনেকভাবেই অনুকূলে ছিল, কিন্তু সেই বাজারটা ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলেছি। এবং এখন যেটা দেখতে পাচ্ছি যে মালয়েশিয়ার বাজারে আমাদের শ্রমিকদের এই যে বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, সেটার পেছনে প্রতিদ্বন্দ্বী দেশের কোনো হাত রয়েছে কিনা, বা সেখানে আমাদের শ্রমিকদের অদক্ষতা রয়েছে কিনা, বা তথ্যের ঘাটতি রয়েছে কিনা, আমরা তাদেরকে যথোপযুক্তভাবে প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারছি কিনা। প্রশিক্ষণ তো শুধু এই না যে হাতে কলমে কাজ শেখা, প্রশিক্ষণ তো এটাও যে কি করে ডক্ট্রিনাল ইন্টিমিডেশনটাকে অ্যাভয়েড করতে হয়, বা এই ধরনের টেরোরিস্ট রিলেটেড কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হয়, সেই কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। আমাদের কারিকুলামটাকে রিভিউ করার বিষয় রয়েছে। টিটিসি বা ট্রেনিং সেন্টারগুলোতে যে ধরনের প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি সেটা তো একেবারেই নামমাত্র প্রশিক্ষণ, এখন সেটাকে আর একটু জোরদার করার বিষয় রয়েছে। তো সামগ্রিকভাবে আমি মনে করি যে মালয়েশিয়ার বাজারটা কিন্তু আমাদেরকে একটা বড় ঝুঁকির দিকে ইঙ্গিত করে, যে এখনই যদি আমরা এটাকে নিয়ে কোনো রকমের কার্যকর পদক্ষেপ না নিতে পারি, তাহলে কিন্তু অন্যান্য বাজারগুলোতেও এরকম নানান রকমের ভাবমূর্তি সংকট দেখা দিবে। এবং মধ্যপ্রাচ্যের বাজারেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু নতুন বাজার আমরা খুব বেশি খুলতে পারিনি, বা বিগত কয়েক বছরে এবং এই সরকারের সময়ে কিন্তু যে খুব বড় সংখ্যক শ্রমিক আমরা পাঠাতে পেরেছি তাও কিন্তু না। সৌদি আরবে গত 2-3 বছর আগে যারা গিয়েছিল তারা একটা দীর্ঘ সংকট পরে এখন তারা রেমিটেন্স পাঠানো শুরু করেছেন মাত্র। তো আমি মনে করি যে এই ভাবমূর্তি সংকটের সাথে সবচাইতে বড় যে বিষয়টি আমাদের চোখের সামনে চলে আসে সেটা হচ্ছে প্রশিক্ষণ। এবং দক্ষতার পাশাপাশি প্রশিক্ষণটা এবং প্রশিক্ষণের ধরনটা হাতে কলমে শেখানো এবং এর বাইরে সামাজিকভাবে তাকে সচেতন করে পাঠানো, সেটা ভীষণ জরুরি। আমি একটু সাপ্লিমেন্ট করি ওনাকে, উনি যেটা বলছেন না যে ভিসা ওপেন করা, বা কয়েকদিন আপনার নিশ্চয় মনে আছে কয়েক মাস আগে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী একটা জেট নিয়ে কয়েকজন ইনভেস্টর নিয়ে ঢাকায় এসেছিলেন, এসে
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন এবং সেটার পরে পরে প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফি সিদ্দিকী খুব ঢালাও মানে প্রচার করছিলেন যে ভিসা ওপেন হয়েছে বা বাজার, তখন প্রচারও করেছিলাম। বাস্তবতা আমি আপনি নিশ্চয়ই জানি, আমরা তিনজনে জানি ভিসা কিন্তু সেভাবে ওপেন হয়নি। আর মালয়েশিয়ান যে সংকট বললেন, তো হয়তো মালয়েশিয়া, যেটা আমাদের আলোচনায় অত বেশি সময় নেই, মালয়েশিয়া দিয়ে হয়তো শেষ করে যাব। তো মালয়েশিয়ার এই সংকটটা কিন্তু আমাদের এন্ডে না, ওই এন্ডও আছে। আমরা সিন্ডিকেটের কথা বলি, 10 সিন্ডিকেট, সে 10 সিন্ডিকেট কেন এভাবে সার্ভাইভ করলো? নিশ্চয়ই সিস্টেমের মধ্যে আমাদের এবং তাদের দেশের খুব প্রভাবশালীরা যুক্ত, এবং এখনও কিন্তু জিনিসটা স্মুথেন হয় না। তার মানে কি ওই এন্ডেও সমস্যা আছে। কিন্তু পাশাপাশি আমি একটা বিষয়, উনি যে ভিসা নিয়ে বললো, তো যে আমরা ট্রেনিংয়ের কথা বলি, আমরা তদন্ত করে বের করব, আমরা এগুলোর রুট কজে গিয়ে ব্যবস্থা নেব, কিন্তু পাশাপাশি এটাও ঠিক খুব মিথ্যে আশ্বাস বা প্রতিশ্রুতি বা মিথ্যে প্রচারণা যেন না করি। কারণ এটা করলে হয় কি, লোকজন ট্র্যাপে পড়ার সুযোগ তৈরি হয়। আমি ট্রাফিকিং করে হয়তো যেটা বলছিলাম, যে আরেকটা উল্লেখযোগ্য বাজার হচ্ছে সেটা মধ্যপ্রাচ্য বা এই এশিয়ার বাইরে, সেটা ইতালির ভিসা নিয়ে কি সংকট আমরা কিন্তু দেখছি। গত 1 বছরে দেখেছি প্রায় প্রতিনিয়ত তারা দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান নিয়েছে। ইতালির কথা বলে এই সমস্যাটা মানে সলভ কেন হতে পারে? এটা সেটাই তো কথা, সমস্যাটা তো দুই এন্ডে আছে। আমি মনে করি কি, আমাদের এন্ডে তো ওই এন্ডেরটা তারা হয়তো করবে, কিন্তু আমাদের এন্ডে সমস্যাটা কোথায় কি হয় সেটাও তো দেখা জরুরি। একবার শুনেছিলাম 2-3 মাস আগে তারা জনবলের সংকট বলছে, এবং এমনও জানি বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে বলা হয়েছিল যে জনবল লাগলে আমরা দিই, দরকার হলে টাকা পয়সাটা ওই বাড়তি জনবলের জন্য কি হয় সেটা আমরা সেটেল করতে পারি। এবং আগামী মাসে যখন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বাংলাদেশে আসবেন, তার মধ্যে একটা বড় ইস্যু কিন্তু ইতালি এখন কিন্তু আমরা আপনার স্কিল মাইগ্রেশনের একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছি ইতালিতে। তো সেই জায়গায় ঠিক আছে, প্রসেসে ঢুকছি, কিন্তু ভিসা যদি সহজ না হয়, মানুষের যাওয়ার পথটা যদি আপনি সুগম করতে না পারেন, তাহলে অবৈধ পন্থায় যারা লোকজনকে পাঠায় বিদেশে জীবন বদলে যাওয়ার স্বপ্ন দেখায়, তারা কিন্তু বসে থাকবে না। কাজে ওই জন্য বলি কি, আমার ট্রেনিং যেমন দরকার, আমার প্রসেসটা ঠিক করা দরকার, প্লাস আমরা কখন কোন কথাটা বলবো এবং আমরা যাতে কোনো ফাঁদ তৈরি করে না করি, এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। একদম 30 সেকেন্ড আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। সেলিব্রিদা, আপনি শুনলেন যে রাজবে বললেন যে এই যে ইতালির যে সংকটটা নতুন করে তৈরি হয়েছে, তা আমরা এখন পর্যন্ত কেন এরকম, মানে আমাদের যারা কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আলাদা মন্ত্রণালয় করা হয়েছে, এখন পর্যন্ত কেন এটা করতে পারছি না, মানুষকে সচেতন করতে পারছি না যে এইভাবে মানে এই যে সিন্ডিকেটের ঢুকে যাওয়া, অথবা যারা ওই যে বেশি টাকা নিয়ে, ইতালির ক্ষেত্রে আমরা দেখি যে অনেকের কাছে 15 লাখ, 20 লাখ, 18 লাখ এরকম শুনি আর কি। এইগুলো কেন ঠেকাতে পারছি না? এটার পেছনে তো অনেকগুলো কারণ রয়েছে, এবং এইগুলো নিয়ে কথা বলতে আসলে আরেকটা অনুষ্ঠানেরই দরকার হবে। কিন্তু সামগ্রিকভাবে দেখেন, বাংলাদেশে যে ধরনের পরিবেশ পরিস্থিতি চলছে, বিশেষ করে কর্মক্ষেত্রে বা লেবার মার্কেটে, আপনি দেখবেন যে একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে বেকার, এবং কাজ যা পাওয়া যাচ্ছে বা চাকরি বাকরি নামক যে জিনিসগুলো পাওয়া যায়, সেগুলোও কিন্তু কাঙ্ক্ষিত মানের বা কাঙ্ক্ষিত অঙ্কের মজুরি কিন্তু দিচ্ছে না। তো সে কারণেই মানুষের ভিতরে এক ধরনের চাহিদা তৈরি হয়েছে বিদেশ যাওয়ার, এবং মানুষের ভিতরে এক ধরনের ধারণাও তৈরি হয়েছে বিদেশ যাওয়া মানেই চাকচিক্য, বিদেশ যাওয়া মানেই ভালো বেতন, বিদেশ যাওয়া মানেই বাড়িতে টাকা পাঠিয়ে অল্প সময়ের মধ্যে সচ্ছলতা অর্জন করা। সেই জায়গাগুলোতে কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরের কিন্তু একটা ভূমিকা ছিল, যে বিদেশ জিনিসটা কি আসলে সেটার প্রকৃত তথ্য জনগণের সামনে উপস্থাপন করা। সেটা না করে বরং আমরা বিগত কয়েক বছর ধরে যেটা করেছি, যে বিদেশ যাওয়া, বিদেশে এত মানুষ গেল, এত টাকা পাঠালো, এই অঙ্কগুলোকে এমনভাবে উপস্থাপন করেছি জনগণের সামনে, মিডিয়াতে, পত্রপত্রিকাতে, মানুষের একটি বদ্ধমূল ধারণাই হয়েছে যে কোনোভাবেই হোক দেশ ছাড়তে হবে, বিদেশ যেতে হবে, এবং বিদেশে গেলে তখনই কিন্তু এই অপরাধগুলো বা এই অসঙ্গতিগুলো তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়। আমি জাস্ট শেষ করার আগে একটু বলি, মালয়েশিয়া নিয়ে আমরা কথা বলেছি, মালয়েশিয়ায় এবং আমরা মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া শুরু হয়েছে, এটা নিয়েও কিন্তু আমরা ওই একই রকমের কাজ করছি, খুব বাড়িয়ে বলছি বা খুব সুখবর বলে আমরা প্রচার করছি। কিন্তু এর আড়ালে মুদ্রা পাচারকারীরা সুযোগ পাবে কিনা, বা অবৈধ ব্যবসায়ীরা সুযোগ নেবে কিনা, মানব পাচারকারীরা সুযোগ নেবে কিনা, ঘন ঘন যাওয়া আসা সহজ হয়ে গেলে
অন্য সম্পর্কগুলো নষ্ট হতে পারে কিনা বা অন্য সুযোগ তৈরি হতে পারে কিনা সেগুলোও কিন্তু পর্যালোচনার বিষয় রয়েছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ ডক্টর সেলিম রেজা এবং রাইদেজ, আপনাকে দুজন অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দুজন আলোচক আজকে যে আলোচনাগুলো যে কথাগুলো বললেন সেটি হচ্ছে যে যারাই বিদেশে যেতে চান, প্রবাসী জীবন বেছে নিতে চান, অবশ্যই সতর্কতার সাথে তাদেরকে দেশ পছন্দ করতে হবে এবং সেই সাথে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন না করে বিদেশে গেলে নানা ধরনের ঝুঁকিতে পড়তে হতে পারে এবং অবশ্যই নিজেকে সচেতনও করতে হবে যে তাতে কোনো ধরনের অন্য কোনো দিকে কেউ ডাইভার্ট করতে না পারে, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। তো সেই প্রত্যাশা করে আজ আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।